আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি মানডে নাইট রয়ের শো। আর এই ভিডিওতে আজকে হওয়া মানডে নাইট রয়ের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মানডে নাইট রয়ের শুরুতেই আমরা রিংয়ের মধ্যে মাইকেল কোল এবং কোরি গ্রেভসকে দেখতে পাই। তারা মূলত এজে স্টাইলসের ট্রিবিউটের বিষয়টা নিয়ে কথা বলতেছিল। সেখানে তাদেরকে ইন্টারাপ্ট করে দেয় গান্থার এসে প্রথমেই মাইকেল কোল এবং কোরি গ্রেভসকে সাইড করে দেয়। তাদেরকে বলে যে তোমরা তোমাদের ডেস্কে ফিরে যাও এবং গিয়ে বলো যে আমি কতটা মহান, কারণ আমি এজে স্টাইলসকে হারিয়েছি, আমি গোল্ডবার্গকে হারিয়েছি, আমি জন সিনাকে হারিয়েছি। আর যেহেতু আমি এই তিনজনের ক্যারিয়ার কিল করেছি, এই তিনজনকে শেষ করে দিয়েছি, তো যদি কাউকে নিয়ে কথা হয় তাহলে সেটা আমাকে নিয়েই কথা হবে, কারণ আমি হলাম মহান, আমি হলাম রিং জেনারেল, আমি হলাম গান্থার, এরকম টাইপের কথাবার্তা বলতেছিল। এবং সেখানে এনাফ করতে করতে চলে আসে অ্যাডাম পিয়ার্স এবং তার সঙ্গে সিকিউরিটি গার্ডরাও ছিল। অ্যাডাম পিয়ার্স সেখান থেকে গান্থারকে নিয়ে চলে যাচ্ছিল এবং যাবার সময় র্যাম্পের উপরে তার উপরে অ্যাটাক হয়ে যায়, মানে গান্থারের উপরে অ্যাটাক করে দেয় ড্রাগন লি। কোনো রকম ভাবে সেখানে সিকিউরিটি গার্ড ড্রাগন লি এবং গান্থারকে আলাদা করলেও ব্যাক স্টেজে গান্থারের উপরে আবারও অ্যাটাক হয়ে যায় ড্রাগন লি ব্যাক স্টেজে আবারও গান্থারের উপরে অ্যাটাক করে দেয়। এরপরে সিকিউরিটি গার্ডরা দুজনকে আবারও আলাদা করে দেয় এবং ঠিক এই সময় সেখানে চলে আসে কডি রুটসের সঙ্গে আমরা গান্থারের একটা ছোট ফেস অফ দেখতে পাই। তেমন ইন্টেন্স কোনো মোমেন্ট আমরা সেখানে দেখতে পাই না। আর কডি কিন্তু সেখান থেকেই, মানে ব্যাক স্টেজ থেকেই কিন্তু সরাসরি রিংয়ের মধ্যে এন্ট্রি নেয়, রিংয়ের মধ্যে চলে আসে কডি। তবে আজকে রিংয়ের মধ্যে এসে সে আর বলেনি যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে পারি, কারণ সে জানে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে হবে। সে বলে যে আজকে আমরা কথা বলবো এজে স্টাইলসকে নিয়ে, এজে স্টাইলসের ট্রিবিউটের বিষয়টা নিয়ে। এবং সেখানে আবার কডিকে ইন্টারাপ্ট করে দেয় দ্য ভিশন। পল হেইম্যান শুরুতেই কথা বলার চেষ্টা করে, তবে গত সপ্তাহের মতো আজকের মানডে নাইট রতেও পল হেইম্যানকে অনেক বেশি বু করা হয়, যার জন্য পল হেইম্যান কথা বলার সুযোগ পায় না। তো পল হেইম্যানের থেকে মাইক্রোফোনটা হাতে নিয়ে নেয় অস্টিন থিওরি, সেখানকার অডিয়েন্সদেরকে অপমান করে এবং সে লিটারালি বলে যে তোমরা আমার ওয়াইজ ম্যান পল হেইম্যানকে কিভাবে অপমান করতেছো বা বু করতেছো। আমি বুঝতে পারলাম না যে পল হেইম্যান কবে থেকে অস্টিন থিওরির ওয়াইজ ম্যান হয়ে গেল। আর তাছাড়া আজকে দ্য ভিশনকে দেখে লিটারালি এতটা সস্তা মনে হচ্ছিল, কি আর বলবো। এক ব্রন বেকার ইনজুরিতে পড়াতে, এক ব্রন বেকার ভিশন থেকে চলে যাওয়াতে ভিশনে কিন্তু লিটারালি আর কোনো দামই নাই। তো যাই হোক, লোগান পল আবার অস্টিন থিওরির থেকে মাইক্রোফোনটা হাতে নেয়, সেখানকার অডিয়েন্সদেরকে অপমান করে, কডিকে অপমান করে এবং লিটারালি কডিকে বলে দেয় যে কডি কিন্তু কোনো সেন্সই নাই। আর সত্যি কথা বলতে আসলে কিন্তু কডির মাথায় কোনো সেন্স নাই। আর এখানে কডিকে দোষ দিয়ে কি হবে, দোষটা আসলে টাকলা ট্রিপল এইচের। আজকে মানডে নাইট রয়ের শো হচ্ছে, এখানে কিন্তু কডির আসার কোনো লজিকই নাই। এখানে কডিকে কেন আনা হয়েছে আমি তো ঠিক এই বিষয়টাই বুঝতে পারলাম না। এখানে কিন্তু কডিকে আনার কোনো লজিক নাই, তারপরেও কিন্তু জোর করে এখানে কডিকে আনা হয়েছে, এটা কিন্তু অত্যন্ত বিরক্তিকর। তো যাই হোক, এরপর লোগান পল ব্রনসন রিডকে নিয়ে কথা বলে যে আজকের মানডে নাইট শোতে ব্রনসন রিডের এলিমিনেশন চেম্বার কোয়ালিফাইং ম্যাচ আছে। সে যদি এই ম্যাচটা জেতে তাহলে সে এলিমিনেশন চেম্বারে যাবে। এলিমিনেশন চেম্বারে গেলে সে যদি এলিমিনেশন চেম্বারটা জেতে তাহলে সে রেসলম্যানিয়াতে যাবে এবং রেসলম্যানিয়াতে গেলে সে হবে নতুন চ্যাম্পিয়ন। আর একবার যদি রেসলম্যানিয়াতে ব্রনসন রিড চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে পুরা ডাব্লিউডাব্লিউই দ্য ভিশনের কন্ট্রোলে চলে আসবে এবং তারা প্রথমেই কডিকে সাইজ করবে এই সেগমেন্টের মধ্যে লোগান পল এমনটাই বলে। তো যাই হোক, এরপর সেখানে মিউজিক হিট হয়ে যায় মেইন ইভেন্টে জেউসোর। সেখানে ইট করতে করতে চলে আসে জেউসো এবং জিমিউসো এবং কডি সেখান থেকে চলে যায়। সেখানে চলে আসে অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানো। আমরা আজকে মানডে নাইট রয়ের প্রথম ম্যাচ হিসেবে জেউসো, ব্রনসন রিড এবং অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানোর মধ্যে মেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই। আর যদি কথা বলি এই ম্যাচের ব্যাপারে, তাহলে এটা কিন্তু এভারেজ টাইপের একটা ম্যাচ ছিল। এই ম্যাচের মধ্যে এল গ্রান্দে আমেরিকানো ঠিকঠাক পারফর্ম করেছে, জেউসের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। অপরদিকে ব্রনসন রিড কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ডমিনেটিং পারফরমেন্স দিচ্ছিল, তার কাছ থেকে আমরা এই ম্যাচের মধ্যে ডাবল সামওয়ান ড্রপ দেখতে পাই। মানে ব্রনসন রিড এই ম্যাচের মধ্যে জেউসো এবং এল গ্রান্দে আমেরিকানো দুজনকে একসঙ্গে কাঁধে উঠিয়ে ডাবল সামওয়ান ড্রপ হিট করে, যেটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানেই কিন্তু
একটা স্যাড নিউজ চলে আসে, আর সেটা হলো এই ম্যাচের মধ্যেই কিন্তু ইনজুরিতে পড়ে যায় ব্রনসন রিড। আর তাকে নিয়ে যতটুকু রিপোর্ট দেখলাম, যা নিউজ পেয়েছি, তাতে করে বলা হচ্ছে যে এই ম্যাচের অ্যাকচুয়াল প্ল্যানিং ছিল যে ব্রনসন রিড এই ম্যাচটা জিততো এবং সে কিন্তু এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে নিত। তবে প্ল্যানিং চেঞ্জ করা হয়েছে এবং প্ল্যানিং চেঞ্জ করে এই ম্যাচের মধ্যে জেউসকে জেতানো হয়েছে। যেহেতু প্ল্যানিং চেঞ্জ করা হয়েছে, তাতে করে কিন্তু এই বিষয়টা অনেকটা কনফার্মই হয়ে যায় যে ব্রনসন রিডের যে ইনজুরিটা, এটা কিন্তু রিয়েল। কিছুদিন আগে ব্রন বেকার ইনজুরিতে পড়লো, আর এবার ব্রনসন রিড। এটা কিন্তু আসলে খারাপ একটা নিউজ দ্য ভিশনের জন্য, বিশেষ করে ব্রনসন রিড এবং ব্রন বেকারের জন্য কিন্তু এটা অত্যন্ত বাজে একটা বিষয়। রেসলম্যানিয়ার আগে ইনজুরিতে পড়া এটা কিন্তু অত্যন্ত বাজে একটা বিষয়। আমি আশা রাখবো যে রেসলম্যানিয়ার আগে যেন এই দুজন ঠিকঠাক করে ফিরে আসে। তবে ব্রনসন রিডের যে ইনজুরি বিষয়টা, তা অ্যাকচুয়ালি কি হয়েছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট পাওয়া যায়নি। যদি কনফার্ম আপডেট পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু আমি জানিয়ে দিব। আর যদি এই ম্যাচের রেজাল্টের ব্যাপারে কথা বলি, তাহলে যেমনটা বললাম যে এই ম্যাচের মধ্যে জেউসো কিন্তু জিতে গিয়েছে। জেউসো কিন্তু এলিমিনেশন চেম্বারের জন্য নিজেকে কোয়ালিফাই করে নিয়েছে। এরপর আমরা আজকের মানডে নাইট শোতে লিভ মর্গানের একটা সেগমেন্ট দেখতে পাই। আগে থেকেই বলা হচ্ছিল যে লিভ মর্গান আজকের মানডে নাইট শোতে তার রেসলম্যানিয়া অপোনেন্ট পিক করবে। তো প্রথমে রিংয়ের মধ্যে চলে আসে ডমিনিক মিস্টিরিও এবং লিভ মর্গান। ডমিনিক মিস্টিরিও সেখানে স্টেফনি ভেকার এবং জেড কার্গেল দুজনকে রিংয়ের মধ্যে ইনভাইট করে এবং দুজনেই সেখানে রিংয়ের মধ্যে চলে আসে। লিভ মর্গান শুরুতে স্টেফনি ভেকারকে নিয়ে কথা বলে। সে বলে যে আমি তোমার বিষয়টা বুঝেছি, তুমি অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে এ পর্যায়ে এসেছো, তবে সত্যি কথা বলতে তোমার বিষয়টা নিয়ে ভাবলে হবে না, আমাকে আমার বিষয়টা নিয়ে ভাবতে হবে। এরপরে সে জেড কার্গেলের দিকে তাকায়, তবে এখানে সে কিন্তু হুট করে অ্যাটাক করে দেয় স্টেফনি ভেকারের ওপরে। আর যখনই সে স্টেফনি ভেকারের ওপরে অ্যাটাক করে দেয়, তখনই কিন্তু এই বিষয়টা কনফার্ম হয়ে যায়। আর আমি কিন্তু অনেক দিন ধরে বলে আসতেছি যে রেসলম্যানিয়াতে আমরা লিভ মর্গান এবং স্টেফনি ভেকারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো ফাইনালি কিন্তু এটা আজকের মানডে নাইট শোতে অফিসিয়ালি হয়ে গেছে যে এবার আমরা রেসলম্যানিয়াতে লিভ মর্গান এবং স্টেফনি ভেকারের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই সেগমেন্টের মধ্যে লিভ মর্গান কিন্তু বেশ ভালো মতো স্টেফনি ভেকারকে ধুয়ে দিয়েছে। এরপর আমরা ব্যাকি স্টেজে লুক গ্যালোস এবং কার্ল অ্যান্ডারসনকে দেখতে পাই। বেশ অনেকদিন পরে এই দুজনকে দেখতে পেয়েছি। সেখানে মিচান ছিল, টামাটোঙ্গা এবং টোঙ্গা লোয়াও ছিল। তো যাই হোক, এরপর আমরা আজকে মানডে নাইট শোতে ম্যাকজিন ডুপ্রি এবং নাটালিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের ব্যাপারে আর কি বলবো, এই ম্যাচটা শুরু হবার আগেই শেষ হয়ে যায়। মানে বিষয়টা হলো এই ম্যাচের শুরুতেই নাটালিয়া ম্যাকজিন ডুপ্রিকে একটা কিক করে বা পাঞ্চ করে, যার জন্য সে গিয়ে রিং পোস্টের সঙ্গে ধাক্কা খায়। আর সে এমনভাবে ধাক্কা খায় যে তার মুভমেন্টই একেবারে বন্ধ হয়ে যায়, যার জন্য রেফারি এই ম্যাচটা সেখানে শেষ করে দেয় এবং এই ম্যাচটা জিতে যায় নাটালিয়া। তো যাই হোক, এরপর আমরা ব্যাকি স্টেজে জাজমেন্টের একটা সেগমেন্ট দেখতে পাই। তেমন ইম্পর্টেন্ট কিছুই ছিল না, শুধু এই সেগমেন্টের মধ্যে ফিন বেলার এবং ডমিনিক মিস্টারের মধ্যে একটা টেনশন দেখানো হয়েছে। এবং পার্সোনালি আমার কাছে যেমনটা মনে হয় যে এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্ক এবং ফিন বেলারের মধ্যে যে ম্যাচ হবে, এই ম্যাচের মধ্যে ডমিনিক মিস্টিরিও গিয়ে ফিন বেলারের উপরে অ্যাটাক করবে, যার জন্য ফিন বেলার সেই ম্যাচটা হেরে যাবে। এবং এরপরেই রেসলম্যানিয়া 42-র জন্য ফিন বেলার এবং ডমিনিক মিস্টারের মধ্যে সেই ফিউডটা শুরু হয়ে যাবে। রেসলম্যানিয়া 42-তে আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডেমন ফিন বেলার এবং ডমিনিক মিস্টারের মধ্যে ম্যাচ দেখতে পাবো, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে ট্রিক উইলিয়ামসের একটা সেগমেন্ট দেখতে পাই। ট্রিক উইলিয়ামসকে মূলত এটাই প্রশ্ন করা হয়, সে যেহেতু প্রথমবারের মতো এলিমিনেশন চেম্বারে ম্যাচের মধ্যে কম্পিট করবে, তো তার স্ট্র্যাটেজি কি, সে কীভাবে এই ম্যাচটা জিততে চায়। তো ট্রিক উইলিয়ামস মূলত এটাই বলে যে সেই ম্যাচের মধ্যে র্যান্ডি আছে, কডি আছে, এলে নাইট আছে, তো যেই থাকুক না কেন সেই ম্যাচটা মূলত ট্রিক উইলিয়ামসই জিতবে। আর এমনটা প্রায় প্রত্যেকটা সুপারস্টারই ম্যাচগুলো হবার আগে বলে। তবে আমরা সকলেই জানি যে ট্রিক উইলিয়ামস এলিমিনেশন চেম্বার ম্যাচটা জিততে পারবে না। তো তেমন ইম্পর্টেন্ট কিছুই কিন্তু এই সেগমেন্টের মধ্যে ছিল না। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এরপরেই আমরা ফাইনালি আজকে মানডে নাইট শোতে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের রিটার্ন দেখতে পাই। এরপরেই আমরা আজকে মানডে নাইট শোতে ব্রক লেসনারের সেগমেন্ট দেখতে পাই। আর ব্রক লেসনারের সঙ্গে আজকের মানডে নাইট শোতে পল হেইম্যানও ছিল। তো দুজনেই একটা কড়া লেভেলের এন্ট্রি মারে রিংয়ের মধ্যে। তো পল হেইম্যান শুরুতেই আন্ডারটেকারের যে স্ট্রিক ব্রেক করেছিল ব্রক লেসনার রেসলম্যানিয়ার, তো সেই বিষয়টা
মেনশন করে। এরপরে পল হেইম্যান বলে যে আমি লকার রুমে খুঁজলাম, তবে একজনকেও পেলাম না যে মূলত রেসলম্যানিয়াতে ব্রক লেসনারের অপোনেন্ট হতে পারে। এর জন্য আমরা একটা ওপেন চ্যালেঞ্জের সিদ্ধান্ত নিয়েছি, তো যে কোনো সুপারস্টার এসে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করতে পারে, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে ব্রক লেসনারকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে। এরপরে পল হেইম্যান ব্রক লেসনারের শিডিউল রিভিল করে, মানে রেসলম্যানিয়ার আগে কোন কোন শোতে ব্রক লেসনার আসবে এমনটা কিন্তু আজকে মানডে নাইট রতে জানানো হয়। তো 5টা মানডে নাইট রয়ের শোতে কিন্তু আমরা ব্রক লেসনারকে দেখতে পাবো, যেমনটা আমরা মার্চের 16 তারিখে দেখতে পাবো ব্রক লেসনারকে, মার্চের 30 তারিখে, মার্চের 30 তারিখে, এপ্রিলের 6 তারিখে এবং এপ্রিলের 13 তারিখে আমরা কিন্তু ব্রক লেসনারকে দেখতে পাবো। তো রেসলম্যানিয়ার আগে 5টা মানডে নাইট রয়ের জন্য কিন্তু ব্রক লেসনারকে অফিসিয়াল করা হয়েছে। একই রকমভাবে আমরা কিন্তু রোমান রেইন্সকে দেখতে পাবো। তো এলিমিনেশন চেম্বারের পরে রেসলম্যানিয়ার আগ পর্যন্ত প্রায় প্রত্যেকটা শোতেই রোমান রেইন্স এবং ব্রক লেসনার থাকবে। এটা কিন্তু ধামাকা একটা নিউজ। পার্সোনালি আমি কিন্তু এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। এরপর আমরা আজকে মানডে নাইট রতে জিভান এভান্স এবং কফি কিংস্টনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল, তবে এই ম্যাচ নিয়ে কিন্তু পার্সোনালি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এই ম্যাচের মধ্যে আমরা মারাত্মক লেভেলের হাই ফ্লাইং মুভস দেখতে পাবো কফি কিংস্টন এবং জিভান এভান্সের কাছ থেকে। তবে সত্যি কথা বলতে এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা সেরকম টাইপের হাই ফ্লাইং মুভস দেখতে পাইনি এবং শেষে গিয়ে ওজি কাটার হিট করে কিন্তু জিভান এভান্স এই ম্যাচের মধ্যে কফি কিংস্টনকে হারিয়ে দেয় এবং সে এই ম্যাচটা জিতে যায়। তো তেমন গুরুত্বপূর্ণ বা তেমন ভালো কোনো ম্যাচ এটা কিন্তু ছিল না। পার্সোনালি এই ম্যাচটা নিয়ে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, তবে সেরকম টাইপের ম্যাচ কিন্তু আমরা কফি কিংস্টন এবং জিভান এভান্সের কাছ থেকে দেখতে পাইনি। এরপর আমরা আজকে মানডে নাইট রতে সিএম পাঙ্কের একটা সেগমেন্ট দেখতে পাই। সিএম পাঙ্ক রিংয়ের মধ্যে আসে, সেখানকার অডিয়েন্সরা সিএম পাঙ্ক চ্যান্ট করে। সিএম পাঙ্ক সবাইকে থামিয়ে দেয় এবং বলে যে আজকে আমি আমাকে নিয়ে কথা বলতে আসিনি, আজকের রাতটা হলো এজে স্টাইলসের, আজকের রাতটা হলো এজে স্টাইলসকে সম্মান জানানোর এবং সকল ফ্যান্সদেরকে নিয়ে এজে স্টাইলসের নামে চ্যান্ট করায় সিএম পাঙ্ক। এরপরে সে এলিমিনেশন চেম্বারে তার টাইটেল ডিফেন্সের ব্যাপারে কথা বলে, ফিন বালারকে নিয়ে কথা বলে। সেখানে শুরুতেই হোয়াট ইফ, যে মানে যদি কি হবে কি হতো এই বিষয়গুলো ক্লিয়ার করে। সে বলে যে অনেকে প্রশ্ন করতেছে যদি আমি এলিমিনেশন চেম্বারে ফিন বালারের কাছে হেরে যাই তো যদি কি হবে কি হতো এই বিষয়গুলো সিএম পাঙ্ক মূলত আগেই বাদ দিতে বলে। সেখানে ছোট্ট করে উদাহরণ দেয় যে যদি আজকে মানডে নাইট রোমান রেইন্স আসে তো সেখানকার অডিয়েন্সও তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তবে সিএম পাঙ্ক ক্লিয়ার করে যে আজকের মানডে নাইট শোতে রোমান রেইন্স আসছে না। সে পরে এটাও বলে যে যদি আগামী মানডে নাইট শোতে রোমান রেইন্স আসে এবং তাকে আমি বাজিয়ে দিই, মানে সেখানে মূলত এটাই বলতে চাচ্ছে যে যদি কি হবে যদি কি হতো এই বিষয়গুলো বাদ, আমি হলাম চ্যাম্পিয়ন এবং আমার সামনে যেই আসবে আমি সবাইকে শেষ করে দিব, কারণ আমি হলাম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমনটাই মূলত এই সেগমেন্টের মধ্যে সিএম পাঙ্ক বলে। এরপর আমরা আজকে মানডে নাইট শোতে উইমেন্স এলিমিনেশন চেম্বার ট্রিপল থ্রেট কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল রাকেল রড্রিগেজ, ইয়ো স্কাই এবং কাইরি সেন। তো এটা কিন্তু বেশ ভালো একটা ম্যাচ ছিল, তিনজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো পারফর্ম করেছে। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল যে এই ম্যাচটা হয়তো বা ইয়ো স্কাই জিততে পারে, কারণ ইয়ো স্কাই এই ম্যাচের মধ্যে কোয়ালিফাই করবে এমনটা কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছিল, তবে আমরা কিন্তু এমনটা এই ম্যাচের মধ্যে দেখতে পাইনি। এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে মনে হচ্ছিল যে ইয়ো স্কাই হয়তো বা এই ম্যাচটা জিতে যাবে, তবে কাইরি সেন কিন্তু ইয়ো স্কাইকে ধাক্কা দিয়ে রোপের ওপর থেকে রিং সাইডে ফেলে দেয়। এরপরে কাইরি সেন যায় ইনসেন এলবো হিট করার জন্য, তবে রাকেল রড্রিগেজ কিন্তু কাইরি সেনকে ধরে ফেলে এবং তাকে একটা তাহানা বম হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচের জন্য কিন্তু রাকেল রড্রিগেজ নিজেকে আজকে মানডে নাইট শোতে কোয়ালিফাই করে নিয়েছে। ইয়ো স্কাই বা কাইরি সেন কিন্তু এলিমিনেশন চেম্বার ম্যাচের মধ্যে থাকছে না। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। আজকে মানডে নাইট মেইন ইভেন্টে আমরা সেই এজে স্টাইলসের স্পেশাল ট্রিবিউট সেগমেন্ট দেখতে পাই। তাছাড়া আজকে মানডে নাইট শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে কিন্তু এজে স্টাইলসের ভিডিও প্যাকেজ দেখানো হচ্ছিল, তবে মেইন ইভেন্টে কিন্তু এজে স্টাইলস নিজেই এসেছে এবং এই সেগমেন্টের মধ্যে আমরা কিন্তু বেশ ভয়ঙ্কর কিছুই দেখতে পেয়েছি। তো পুরো বিষয়টা বলতেছি। তো প্রথমে এজে স্টাইলস রিংয়ের মধ্যে আসে, সকল ফ্যান্সদেরকে ধন্যবাদ জানায়, তার ওয়াইফকে ধন্যবাদ জানায়, তার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই তাকে সাপোর্ট করার জন্য। এরপরে সে রয়্যাল রাম্বলে তার ম্যাচের ব্যাপারে কথা বলে, মানে গান্থার এগেনস্টে তার যে ম্যাচটা হয়েছে এই ম্যাচের ব্যাপারে কথা বলে
বলে, সে বলে যে 10 বছর আগে আমি রয়্যাল রাম্বলে ডেবিউ করেছিলাম এবং 10 বছর পরে রয়্যাল রাম্বলেই আমি রেসলিং থেকে রিটায়ার করেছি। তো এই বিষয়টা কিন্তু আমার জন্য অনেক ভালো একটা বিষয়। এরপরে সে রয়্যাল রাম্বলে তার হ্যান্ড গ্লাভসটা খুলে ফেলে সেটা আবারও পরে ফেলার বিষয়টাও সে এখানে ক্লিয়ার করে। সে মূলত এটাই বলে যে আমি সেখানে ওটা করেছিলাম এর জন্য আমি মূলত চেয়েছিলাম যে এই যে হ্যান্ড গ্লাভসটা এটা আমি আমার ঘরে এসে খুলে ফেলবো আমার অডিয়েন্সদের সামনে, এর জন্য রয়্যাল রাম্বলে আমি ওই বিষয়টা করেছিলাম। তো এরপরে এজে স্টাইলস নিজের জ্যাকেট নিজের হ্যান্ড গ্লাভসটা খুলে ফেলে সে কিন্তু অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করে নেয়। তো এটা কিন্তু অনেক বেশি ইমোশনাল একটা মোমেন্ট ছিল। এরপর সেখানে র্যাম্পের ওপরে লকার রুম থেকে ব্যাকি স্টেজ থেকে সকল সুপারস্টাররা চলে আসে, সকল অফিসিয়ালসরা চলে আসে। আর আজকে মানডে নাইট শোতে কিন্তু অনেকগুলা টিএনএ সুপারস্টারও ছিল। তো এই বিষয়টা মূলত এজে স্টাইলসের জন্যই করা হয়েছে। তো এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে সব থেকে যে মজার বিষয়টা সেটা হলো সেখানে কিন্তু সমস্ত আলো নিভে যায়, সেখানে মিউজিক হিট হয়ে যায় আন্ডারটেকারের এবং আন্ডারটেকার কিন্তু সেখানে আমেরিকান ব্যাডাস হিসেবে চলে আসে এবং রিংয়ের মধ্যে এসে সে কিন্তু লিটারালি এজে স্টাইলসকে বলে দেয় যে তুমি এত সহজে চলে যাবে, আমাদের মধ্যকার বিজনেসটা কিন্তু আমাদের মধ্যকার ফিউড বা আমাদের মধ্যকার গল্পটা কিন্তু এখনও শেষ হয়নি। এটা শুনে পার্সোনালি আমি কিন্তু 1 সেকেন্ডের জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আমার কাছে কিন্তু লিটারালি মনে হচ্ছিল যে হয়তো আমরা আরও একবার আন্ডারটেকার এবং এজে স্টাইলসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। সত্যি করে আপনারা বলবেন যে কাদের কাছে মনে হয়েছিল যে আরও একবার হয়তো বা এজে স্টাইলস এবং আন্ডারটেকারের মধ্যে ম্যাচ হতে পারে? তো পার্সোনালি আমার কাছে কিন্তু এমনটা মনে হয়েছিল। তবে এখানে আন্ডারটেকার মূলত এটা বলে যে তোমাকে আমি এত সহজে যেতে দিব না, তোমাকে হল অফ ফেমে ইন্ডাক্ট করা হলো। মানে আন্ডারটেকার কিন্তু 2026 সালের হল অফ ফেমের জন্য এজে স্টাইলসকে ইন্ডাক্ট করে। আর আই থিঙ্ক এটা এজে স্টাইলস আগে থেকে জানতো না। তো এই বিষয়ে শোনার পরে এজে স্টাইলস এত বেশি খুশি হয়েছে, তার মুখের যে হাসিটা এটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল। মানে এজে স্টাইলস কিন্তু আসলে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায় এই বিষয়টা শোনার পরে যে সেই হল অফ ফেমে ইন্ডাক্ট হচ্ছে। এই বিষয়টা আই থিঙ্ক আসলেই এজে স্টাইলসকে আগে থেকে জানানো হয়নি, এটা জাস্ট একটা সারপ্রাইজ ছিল। তো এরকম টাইপের। তো পার্সোনালি এজে স্টাইলসের যে ট্রিবিউট সেগমেন্টটা এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এমনটা আই থিঙ্ক জন সিনার ক্ষেত্রেও করা উচিত বলে আমার কাছে মনে হয়, কারণ জন সিনা লাস্ট ম্যাচে সে কিন্তু ম্যাচ শেষ করে সেখান থেকে চলে গিয়েছে, সে কিন্তু ফ্যান্সদের উদ্দেশ্যে কোনো কিছু বলেনি। তো এরকম টাইপের একটা সেগমেন্ট যদি জন সিনার ক্ষেত্রে করা হতো তাহলে কিন্তু আই থিঙ্ক ভালো হতো। তো কারা কারা এরকম টাইপের একটা সেগমেন্ট জন সিনার ক্ষেত্রেও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, ওভারঅল এই ছিল মূলত আজকের মানডে নাইট শো। আজকের মানডে নাইট শো ওভারঅল কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।